আচ্ছা, তবে আমরা ক্লাস শুরু করি। আমরা হচ্ছে আগেতে 6 এর টাইপ 5 পর্যন্ত আমরা করছিলাম। 6 এর টাইপ 5 পর্যন্ত করছিলাম। এখন আজকে আমরা যে টপিকসটা করব এই অধ্যায়ের মানে 6 অধ্যায়ের সবচেয়ে যে দুটো ইম্পর্টেন্ট টপিকস, তার একটা হচ্ছে ছায়াগ্রাম অংশের ক্ষেত্রফল, আজকে যেটা করব, আর একটা হচ্ছে তোমার গ্রাফ। এই দুটো টপিকস হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস। একটা হচ্ছে ছায়াগ্রাম অংশের ক্ষেত্রফল, আর একটা হচ্ছে গ্রাফ। অবশ্যই তোমরা আশা করা যায় এবার যারা ইন্টার পরীক্ষা দেবে 8 মার্ক এখান থেকে পাবে, তোমরাও আশা করি এরকম মার্ক এই দুটো টপিকস থেকে পেয়ে যাবে। সো এই যে টপিকটা আজকে আমরা শুরু করব সেটা হচ্ছে 6 এ টাইপ 6। আজকে আমাদের টপিকটা এটা 6 এ টাইপ 6। দেখো এই টপিকস আসার জন্য আমাদের যে সূত্রগুলো দরকার, আমি সূত্রগুলো দেখায় আসি, তারপরে হচ্ছে বাকি অঙ্ক করব। সেটা হচ্ছে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র আগের দিন পড়ছিলাম, হাফ আর স্কয়ার থিটা পাই বাই 180 বর্গ একক। আচ্ছা, বৃত্তকলা কোনটা ছিল? হ্যাঁ, এই একটা বৃত্ত, এর মাঝখানে ধরো একটা কেন্দ্র, এই যে অংশটা এটাকে বলতাম হচ্ছে বৃত্তকলা। এই বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে কি হাফ আর স্কয়ার থিটা পাই বাই 180। তারপরে বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার বর্গ একক। আমাদের আরেকটা জিনিস দরকার পড়বে, সেটা হচ্ছে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল। এখন ত্রিভুজের ক্ষেত্রফল তো ভাই আমরা মেলাগুলো ত্রিভুজের ক্ষেত্রফল জানি, সমবাহু ত্রিভুজের জানি, বিষমবাহু ত্রিভুজের জানি, সমকোণী ত্রিভুজের জানি। সাধারণত আমরা কোনটা ইউজ করি? হাফ ইনটু ভূমিগুণ উচ্চতা। বাট এটা কোন টাইপের দেখো তো, আমরা সাধারণত সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এর ক্ষেত্রফল কি ব্যবহার করি? ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমিগুণ উচ্চতা। বাট এখানে আমরা এটা ব্যবহার না করে তোমরা নাইকে একটা সূত্র পড়ছি না, সেটা হচ্ছে কি ত্রিভুজের যে কোনো দুই বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে। ধরো এই যে ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আমরা যে সূত্রটা পড়ব সেটা হচ্ছে, ধরো এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজ ধরো এটা এ, এটা বি, এটা সি। তার মানে এইটা হচ্ছে তোমার এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল করছিলাম যে ত্রিভুজের যদি দুই বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ জানা থাকে তবে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইনটু এ বি sin থিটা। থিটা জায়গায় আমি সি লিখব। কি হইলো, যে আমি যদি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য এবং তাদের মধ্যবর্তী কোণ জানি তবে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে? হাফ এ বি sin c, মানে মাঝখানের কোণ। sin থিটা পড়ছো তোমরা সাধারণত, বাট আমি sin c লিখলাম যাতে তুমি বুঝতে পারো যে মাঝখানের কোণটা দিতে হবে, যে দুই বাহু তাদের মাঝখানে কোণ। যদি আমি বি আর সি বাহু জানতাম তবে কি হইতো? হাফ বিসি sin a। যদি আমি সি আর এ বাহু জানতাম তবে সি এ sin b। এইটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা এই ছায়াগ্রাম অংশের ক্ষেত্রফল বের করতে যে আমরা এইটা ইউজ করব, ঠিক আছে? তার মানে এই তিনটা সূত্র আগে জানো তাতেই হবে। তারপরে দুইটা জিনিস আসবে সেটা আমি পরে ব্যাক করে আসব। কি বললাম? বৃত্তকলার ক্ষেত্রফল লাগবে, বৃত্তের ক্ষেত্রফল লাগবে, ত্রিভুজের ক্ষেত্রফল লাগবে। ত্রিভুজের ক্ষেত্রফল কি? যদি দুই বাহু জানা থাকে এবং তাদের মধ্যবর্তী কোণ জানা থাকে তবে হাফ এ বি sin c। ঠিক আছে? এই হচ্ছে তোমার যে কোনো সূত্র দরকার। এবার অঙ্কগুলো খুব ইজি, আরেকটা অঙ্ক ধরি। তোমাদের কাছে তো বই আছেই, বই খুলে ফেলো। বই হচ্ছে অসীম স্যারের বইয়ের দেখবা হচ্ছে তোমাদের 332 পেজ। যার কাছে যে বই থাক কোনো সমস্যা নেই, যার কাছে যে বই থাক তাতেই হবে। দেখো এখন 7 1 নাম্বার যে অঙ্কটা আছে, 7 1, এই অঙ্কটায় তোমাকে একটা বৃত্তকলা দেওয়া আছে। এই 7 1 তোমাকে একটা বৃত্তকলা দেওয়া আছে। এটা হচ্ছে ও এ বি
10 সেন্টিমিটার 14 সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। ভাই এটা 7 এতে না, এটা 6 এতে, 6 এ। সরি 6 এতে ভাইয়া, এটা তো ইয়া নাই, 7 নাম্বার নাই অক্ষর পত্রে। তোমাদের মধ্যে নাই? না অক্ষর পত্র বইয়ে তো ইয়া নাই, 7 নাম্বারটা নাই তোমার কত সালের বই? অক্ষর পত্রের হুম, 27 বই ভাইয়া। 27 এর বই তো আমার সামনেও রয়েছে, 332 নম্বর পেজ। না না, 300, হ্যাঁ 332 নাম্বার পেজে আসছে। আচ্ছা 7 নাম্বার। হ্যাঁ, 7 এর 1। হ্যাঁ পাইছি। পেছো? জি ভাইয়া পাইছি। দেখো, এই যে 7 এর 1 নম্বরে দুইটা কোশ্চেন। 7 এর 1 নম্বরে দুইটা কোশ্চেন। একটা হচ্ছে ক নম্বরে আছে হচ্ছে, তোমাকে প্রথমে জানা যাও তাই দেখি আমরা। আমাকে এইটা একটা বৃত্তকলা, দেখো এটা কিন্তু একটা বৃত্তকলা, একটা বৃত্তের অংশ। আমাকে বলাই আছে ও এ বি একটা বৃত্তকলা। এই বৃত্তকলার ও বি হচ্ছে ব্যাসার্ধ, যার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, আর এ বি হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, যা হচ্ছে 14 সেন্টিমিটার। তোমাকে বলছে এই গাঢ় অংশের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। এই যে গাঢ় অংশ, এই উপরের অংশের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। এই উপরের অংশের ক্ষেত্রফল তোমাকে বের করতে বলছে। এবার তুমি যদি ভালো করে বুঝো তো, তুমি এই অংশের ক্ষেত্রফল পাবা কি করে? এই পুরোটা কিন্তু বৃত্তকলা, মানে মাঝখানে দাগটা না থাকলে এই পুরোটা হচ্ছে বৃত্তকলা। এই বৃত্তকলা থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারলে আমি এটা পাবো। এখন দেখো এখানে দুইটা কোশ্চেন। ক নাম্বার কোশ্চেন হচ্ছে কি, তোমাকে বলছে এই কোণ বের করো। তোমাকে বলছে যে এ ও বি কোণ, মানে তোমার হচ্ছে এই কোণটা তোমাকে বের করতে বলছে। এই কোণটা তোমাকে বের করতে বলছে যে এই যে বৃত্তকলার এই এ ও বি কোণ বের করা। এখন কোণ কি করে বের করবা? দেখো তো এখানে কি কি দেওয়া আছে। এটা কি? বৃত্তের ব্যাসার্ধ। এটা কি? এস বা বৃত্তকলার দৈর্ঘ্য। তার মানে আমার এই অঙ্কে এস দেওয়া আছে হচ্ছে 14 সেন্টিমিটার, আর দেওয়া আছে 10 সেন্টিমিটার। এখান থেকে দেখো প্রথম যেটা আমাকে চাইছে, কি চাইছে? এ ও বি কোণ চাইছে, মানে কি থিটা না? আমি এখান থেকে এই যে s r থিটার সূত্র দিয়ে s r থিটার সূত্র দিয়ে আমি থিটা বের করে ফেলতে পারবো। s r থিটার সূত্র দিয়ে আমি থিটা বের করে ফেলতে পারবো। যদি আমি থিটা পাই, দেখো এখান থেকে আমি থিটা বের করতে পারবো। যদি আমি থিটা পাই, তো থিটা পেয়ে গেছো তুমি। এবার তোমার কাছে চাইছে কি, ভালো করে বুঝো। তোমার কাছে চাইছে হচ্ছে ক নাম্বারের জন্য থিটা মান। থিটার মান তোমার বের হচ্ছে। এবার তোমার চাচ্ছে হচ্ছে এই লাল অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তার মানে কি এই পুরো অংশ থেকে এই ত্রিভুজ বাদ দিব আমি। এই পুরো অংশ থেকে এই ত্রিভুজটা বাদ দিব। একটু কেউ জয়েন করে কি বললাম? এই পুরো অংশ থেকে এই ত্রিভুজটা বাদ দিব আমি। এখন দেখো এই পুরো অংশের ক্ষেত্রফল কি? এই পুরো অংশ তো বৃত্তকলা। দেখো আমার কাছে কি, আমি যদি গাঢ় অংশের ক্ষেত্রফল বের করি, গাঢ় অংশের ক্ষেত্রফল কি হবে? গাঢ় অংশের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এই ও এ বি বৃত্তকলার ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। ভালো করে বুঝেন এই জায়গাটায় যে আপনার যদি এই লাল অংশের ক্ষেত্রফল বের করতে হয়, প্রথমে কি করতে হবে? এই পুরো বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে হবে, তার থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিতে হবে। এখন খেয়াল করো, বৃত্তকলার ক্ষেত্রফল কি? বৃত্তকলার ক্ষেত্রফল তো ভাই হাফ আর স্কয়ার থিটা। হাফ আর স্কয়ার থিটা। তুমি কি থিটাও পাচ্ছ আরও পাচ্ছ না? দেখো থিটাও পাই যাবে এখান থেকে, আরও পেয়ে গেছো, তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল বেড়ে যাবে। এবার দেখো ত্রিভুজের ক্ষেত্রফল লাগবে। এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? কেন এখানে এই ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে তোমার হচ্ছে এটা যদি 10 হয়, দেখো গেল এইটা 10 হইলে ভাইয়া এটাও তো 10, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ বলছে, আর এই পুরোটা বৃত্তকলা, তার মানে ও বি 10 হইলে ওও 10। আমি দুই বাহুর দৈর্ঘ্য জানি ত্রিভুজের, মাঝখানে কোণ আমি এখান থেকে বের করে ফেলতে পারতেছি।
আমি যদি দুই বাহুর দৈর্ঘ্যের মধ্যবর্তী কোণ জানি তবে ত্রিভুজের সূত্র কি? হাফ 10 × 10 sin AOB। আচ্ছা, আমার কথা কি বোঝা গেছে? ভালো করে কারো সমস্যা যে আমি কি করতে যাচ্ছি এই জায়গায়, যে হ্যাঁ আমি গাঢ় অংশের ক্ষেত্রফল বের করব, আমি কি করব বৃত্তগলার ক্ষেত্রফল থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দেব। বৃত্তগলার ক্ষেত্রফল তো আমরা আগের দিনই পড়ছি, হাফ আর স্কয়ার থিটা। বৃত্তগলা বের হয়ে গেল। এটা 10 হইলে এই পাশেরটাও 10। দুই বাহু এই যে ও এ বি ত্রিভুজ, এই ত্রিভুজের দুই বাহু জানি, মধ্যবর্তী কোণ এসি এর আঁকড়া দিয়ে বের করতে পারবো। সো আমি ত্রিভুজও পেয়ে যাব। বৃত্তকলা থেকে ত্রিভুজ বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমার অ্যানসার। আচ্ছা, এই বেসিক কথাটা কি কোনো সমস্যা থাকলে আমাকে বলো, না হলে আমি থিটার জায়গায় এখানে সাইন কেন বসছে? বুঝি নাই। থিটার জায়গায় সাইন কেন বসছে? এখানে সাইন কেন তাই? আচ্ছা আচ্ছা, বুঝছি। ওকে, ঠিক আছে, এবার জাস্ট সূত্রে বসাই দিবা। কাহারও কোনো সমস্যা? জাস্ট আমি একটু এগুলো একটু বুঝাই দেবো, যেগুলো আসার মতো এগুলো এটা করে একটু বুঝাই দিই। বাকি ক্যালকুলেশন তোমরা করে ফেলতে পারবে, আমি আশা করি। না করতে পারলে আমাকে বলে আমি ক্যালকুলেশন করে পাঠিয়ে দিব। আমার শুধু ক্যালকুলেশনের করাই আছে। দেখেন, তারপরেরটাই আমি সবগুলো যদিও করে নিব না, আমি হচ্ছে 3 নাম্বারটা, যেটা 3 নাম্বারটা, 2 নাম্বারটা তোমরা ইজিলি পারবা, 2 নাম্বারটা ইজিলি পারবা, 3 নাম্বারটা, 3 নাম্বারটা খেয়াল করেন। আপনাকে একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, একটা বৃত্তকলা দেওয়া আছে, এটাকে বলা আছে 6 সেন্টিমিটার, এই কোণটা দেওয়া আছে হচ্ছে 1/3 পাই রেডিয়ান। আপনাকে হচ্ছে উপরের অংশের ক্ষেত্রফল ও এ বি সি, তোমাকে হচ্ছে বলছে 11 অংশের ক্ষেত্রফল। স্যার এই হচ্ছে অঙ্ক। তাহলে অঙ্কটা কি বলা আছে? তাহলে আমরা দেখি কিরকম দেখা যাচ্ছে তোমাদের এখানে। আচ্ছা, তাহলে আমি তোমাদের কাছে তো বই আছে, আপনারা একটু বলে দিই। এই দেখো, ও সি বি বা ও বি সি একটা সমকোণী ত্রিভুজ। তোমাকে বলছে এই সমকোণী ত্রিভুজে এই ভিতরে দেখো একটা বৃত্তকলা ও এ সি, এটা কিন্তু বৃত্তকলা। এই বৃত্তকলার উপরে যে অংশ, এই গাঢ় অংশের ক্ষেত্রফল তোমাকে হচ্ছে বের করতে হবে। তাহলে তোমাকে ও বি সি এর অংশের ক্ষেত্রফল বের করতে হবে। খেয়াল করেন, আপনাকে বের করতে হবে কিন্তু এই অংশের ক্ষেত্রফল, এই অংশের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। এই অংশের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। যদি এই অংশের ক্ষেত্রফল বের করতে হয়, আমি কি করে পাবো ভাই? এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এই বৃত্তকলা বাদ দিলে আমি উপরের অংশের ক্ষেত্রফল পাবো। খেয়াল করো, এই যে গাঢ় অংশের ক্ষেত্রফল, এই যে গাঢ় অংশ বা ছায়াঘেরা অংশ যেটাই বলা থাকে, এই ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল ও বি সি, এই যে ও বি সি এর ক্ষেত্রফল আমি কখন পাবো? বা এ বি সি এর ক্ষেত্রফল, এ বি সি এর ক্ষেত্রফল সমান কি হবে? এ বি সি এর ক্ষেত্রফল কি হবে? এই যে ও বি সি ত্রিভুজের ক্ষেত্রফল থেকে, ও বি সি ত্রিভুজের ক্ষেত্রফল থেকে যদি আমি এই যে ও এ সি এই বৃত্তকলার ক্ষেত্রফল বাদ দিই, খেয়াল করে কিন্তু এই ও বি সি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল থেকে যদি আমি ও এ সি বৃত্তকলার ক্ষেত্রফল বাদ দিই, ও এ সি বৃত্তকলার ক্ষেত্রফল আমি বাদ দিই, যেটা পাবো সেটা হচ্ছে আমার অ্যানসার। বাট সমস্যা, বড় সমস্যা বুঝছো, এই ওএস যদি বৃত্তকলা হয় তবে এটুক যদি 6 হয় তবে এটুকু হচ্ছে 6, মানে এখান থেকে ও সি পর্যন্ত হচ্ছে 6। বৃত্তকলার ক্ষেত্রফল বের করার কোনো সমস্যা নাই, কিন্তু বৃত্তকলার ক্ষেত্রফল তুমি ইজিলি বের করতে পারবে। বৃত্তকলার ক্ষেত্রফল কিভাবে বের করবা? এই যে বৃত্তকলার ক্ষেত্রফল, এটা থাক, এই যে বৃত্তকলার ক্ষেত্রফল হাফ আর স্কয়ার থিটা, এই সূত্র বসায় দাও, দেখো বৃত্তকলার ক্ষেত্রফল কিন্তু বেড়ে গেল। এই যে
এই যে বৃত্তকলার ক্ষেত্রফল কিন্তু বের করতে পারবে। আমার কোশ্চেন হচ্ছে যে তুমি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বের করবে? ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে তোমার মিনিমাম দুটো বাহু লাগবেই। সমকোণী ত্রিভুজের সূত্র কি? হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। মানে এই যে সমকোণী ত্রিভুজের সূত্র কি হওয়া উচিত? হাফ ইনটু ওসি ইনটু বিসি। খেয়াল করে এই জায়গায় যে এই যে সমকোণী ত্রিভুজ, এই যে পুরো সমকোণী ত্রিভুজ, এর ক্ষেত্রফল কি হওয়া উচিত? হাফ ইনটু ওসি ইনটু বিসি। এবার দেখেন ওসির মান দেওয়া আছে, বিসির মান আপনি কই পাবেন? বিসির মান তো বের করতে হবে। আবার যে ভাইয়া আমি তো এই দুই বাহুও জানি না, দেখো আমি এটুকু জানি বাট পুরোটা জানি না। যদি আমি পুরোটা জানতাম তাও নয় যে হাফ এ বি সাইন থিটা সূত্র করে ফেলতে পারতাম, যে দুই বাহু জানি, মধ্যবর্তী কোণ জানি, হাফ এ বি সাইন থিটা করতে পারতাম। বাট আমি তো এটাও জানি না, আমি জানি শুধু এইটুক, যেটা আমি অলরেডি বৃত্তকলার ক্ষেত্রফলের জন্য ইউজ করে ফেলছি। তার মানে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, হয় পুরো এই বাহু জানা লাগবে অথবা এই বিসি বাহু জানা লাগবে। এবার প্রথম কাজ, বিসি বাহুর দৈর্ঘ্য কি করে বের করবা? দেখো তো, খেয়াল করো, এখানে একটা কোণ জানো না তুমি, হ্যাঁ? এই কোণের বিপরীতটা কি? লম্ব। নিচেরটা কি? ভূমি। এটা হচ্ছে অতিভুজ। দেখো এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, নিচের এই বাহুটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে কি? অতিভুজ। যদি তাই হয়, তুমি কোণ জানো, ভূমি জানো, লম্ব লাগবে। আমাকে বলো তো ত্রিভুজের কোন অনুপাত, মানে সাইন কট ট্যান, এর মধ্যে কোন অনুপাত ভূমি আর লম্বের মধ্যে সম্পর্ক? ভূমি আর লম্বের মধ্যে সম্পর্ক কি? টেন হাফ। টেন ভাইয়া। ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি। দেখেন তো ট্যান পাই বাই 3 বা ট্যান 60 ডিগ্রির মান কত? √3। এটা হচ্ছে √3, এটা হচ্ছে বিসি বাই 6। অতএব বিসির মান কত হওয়া উচিত? 6√3। ভাইয়া এটা আরেকবার বুঝাই দেন তো প্রথম থেকে। এটা ওইটা হ্যাঁ পরেটা। দেখো আমাদের টার্গেট হচ্ছে এই বিসি বাহুর দৈর্ঘ্য দরকার আমাদের, যাতে করে এই ও বিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাই। ও বিসি ত্রিভুজের সমকোণী ত্রিভুজ, তার মানে ক্ষেত্রফল কি? হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। ভূমি দেওয়া আছে, লম্ব হচ্ছে লাগবে আমার, বা উচ্চতা লাগবে। এবার দেখো আমার এই কোণ দেওয়া আছে, এই কোণের বিপরীতটা লম্ব, এই সন্নিহিত এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে কি? অতিভুজ। তার মানে আমি যদি এই কোণে হিসাব করি, আমার যদি ভূমি ইউজ করে লম্ব বের করতে হয়, তবে কি লম্ব আর ভূমির সম্পর্ক লাগবে। লম্ব আর ভূমির সম্পর্ক কি? tan। তাহলে tan পাই বাই 3 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এই ওসির মান কত? 6 বসাই দিছি। tan পাই বাই 3 এর মান কত? √3। তাহলে এটা কত হবে? তাহলে এটা কত হবে? 6√3 হবে না বিসির মান? দেখো এবার আমি কি করব, জাস্ট এই জায়গায় এই যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করার জন্য হাফ, ওসি এর মান হচ্ছে 6। √3টা কিভাবে পাইলাম? কোনটা ভাইয়া? √3টা কিভাবে আসলো? √3। tan 60 এর মান কত? ও tan 60 ডিগ্রি মান আমি বসাই দিই জাস্ট। ঠিক আছে, এবার দেখো তুমি এখান থেকে বিসি পাইছো, আমি হচ্ছে কি করলাম, এবার এই যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, হাফ, ওসি এর মান হচ্ছে 6, বিসি এর মান হচ্ছে 6√3, আর এই বৃত্তকলার ক্ষেত্রফল হাফ আর স্কয়ার থিটা। এবার এই পুরোটা ক্যালকুলেশন করে যা পাবেন সেটা হচ্ছে আপনার অ্যান্সার। বুঝা গেছে কিভাবে এই ছায়ের অংশের ক্ষেত্রফল বের করবা? কিছু অঙ্কে এখনো সমস্যা থাকবে, যেমন 5 নাম্বার যে অঙ্কটা আছে, এই অঙ্কটায় দেখো 5 নম্বর অঙ্কটা আমি তুলি। ওকে স্যার, আপনাকে
আপনাকে তোমাকে হচ্ছে এই যে একটা ত্রিভুজ দেওয়া আছে, একটা চিত্র দেওয়া আছে, একটা বৃত্ত, আর বলা আছে ও এ বি সি একটা রম্বস। দেখো বইয়ের কোশ্চেনটা ভালো করে পড়ো। তোমায় কি বলা আছে, এই একটা বৃত্ত, এই যে এই পুরোটা একটা বৃত্ত, আর ও এ বি সি হচ্ছে একটা তোমার রম্বস। এই ও এ বি সি এই চতুর্ভুজটা না, এটা একটা রম্বস। তোমাকে বলা আছে এই যে যে এ বি সি অংশ আছে না উপরের, এই অংশের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। খেয়াল করো, এই অংশের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে, এই উপরের অংশের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। এবার দেখো বিষয়টা কিন্তু খুবই সিম্পল, যে ভাইয়া এই যে একটা বৃত্তকলা, এটা একটা এই পুরোটা একটা রম্বস, তার মানে এই রম্বস, এই পুরো রম্বসের ক্ষেত্রফল থেকে দেখো এই যে ও এ বি সি, এই রম্বসের ক্ষেত্রফল থেকে যদি আমি ও এ সি এই বৃত্তকলার ক্ষেত্রফল বাদ দিতে পারি, তবে আমি কি এই যে এ বি সি অংশের ক্ষেত্রফল পাবো। আর এই অংশটা তো ছোট, এই পাশে একটু বড়, দেখেও বোঝা যাচ্ছে, মানে কেন একটু বেঁকে গেছে না, এই বৃত্তের কারণে ভিতরে ঢুকে গেছে। এখন কথা হচ্ছে ভাইয়া বৃত্তকলার মানে রম্বসের ক্ষেত্রফল থেকে আমি বৃত্তকলার ক্ষেত্রফল বাদ দিলে আমি এবার কাঙ্ক্ষিত অংশ পেয়ে যাব। মানে ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল হবে, ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল হবে হচ্ছে তোমার ও এ বি সি রম্বসের ক্ষেত্রফল থেকে যদি তুমি এই যে ও এ সি চাপের ক্ষেত্রফল বাদ দাও, ও এ সি বৃত্তকলার ক্ষেত্রফল বাদ দাও, চাপ না বলি বৃত্তকলার ক্ষেত্রফল। খেয়াল করে যে আমি যদি রম্বসের ক্ষেত্রফল থেকে এই এই অংশের ক্ষেত্রফল বাদ দিই, তবে আমি ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল পাচ্ছি। বাট বৃত্তকলার ক্ষেত্রফল কিন্তু খুব ইজি। বৃত্তকলার ক্ষেত্রফল এই যে এই বৃত্তকলার ক্ষেত্রফল কি, আমার আর দেওয়া আছে, থিটাও তো দেওয়া আছে, ডিগ্রি আছে, রেডিয়ান বানাবো। এই যে 45 ডিগ্রি কি লেখা যায়, 45 ডিগ্রিকে কি লেখা যায়, পাই বাই 4 লেখা যায় রেডিয়ান। 45 ডিগ্রি আর পাই বাই 4 রেডিয়ান লেখা যায়। আমরা ডাইরেক্ট আমি রেডিয়ান বানাইতে পারতেছি, তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল কিন্তু আমার ইজি বের হয়ে যাচ্ছে, হাফ আর স্কয়ার থিটা। বাট আমার কোশ্চেন হচ্ছে এই ও এ বি সি রম্বসের ক্ষেত্রফল কি করে বের করব? কারো মাথায় কিছু আসে যে ভাইয়া এই যে রম্বস, এই রম্বসের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি? রম্বসের ক্ষেত্রফল সূত্র আমি বলে দিই, মানে যে সূত্র তোমরা পড়ছো, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। বাট এইখান থেকে হ্যাঁ ফাইন, ওকে, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। এখন খেয়াল করো, আপনাকে না বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা যদি 40 হয়, এটাও 40, এটাও 40, এটাও 40, রম্বস যখন বলছে প্রত্যেকটা 40। বাট লাভ কি, আমি বাহুর দৈর্ঘ্য থেকে কি কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো? এখানে তো সমকোণী ত্রিভুজ কোথাও বলা নাই, হ্যাঁ, কারণ রম্বস তো সমকোণী ত্রিভুজ তৈরি করে না। সো এই জায়গাটা কি করো, ভালো করে খেয়াল রেখো, পরে ভুলে যেও না যে ভাইয়া এখানে শুধু বাহু আর কোণ দেওয়া আছে না, কিছু দেওয়া নাই। সো আমি একটা কাজ করব, আমি কর্ণ টানবো। দেখো আমি যদি এই ও থেকে বি পর্যন্ত কর্ণটা নিই, এই ও বি কর্ণ দুটো ত্রিভুজে বিভক্ত করে ফেলবে না পুরো রম্বসকে। আবার যদি আমি এ থেকে সি পর্যন্ত একটা কর্ণটা নিই, খেয়াল করো, এই যে সি এ বা এসি এটাও একটা কর্ণ, এই যে ও এ বি সি রম্বসের এসিও তো একটা কর্ণ। এখন রম্বসের কর্ণ কি করে, রম্বসকে সমান দুই অংশে বিভক্ত করে ফেলে না? আমার চিত্র যেমনই হোক, রম্বসের কর্ণ অ্যাকচুয়াল কাজ কি, রম্বসের কর্ণ রম্বসকে সমান দুটো অংশে বিভক্ত করে ফেলে। তার মানে এই যে কর্ণ, খেয়াল করো, এই যে ও এ সি যে ত্রিভুজ, এটা কি রম্বসের অর্ধেক হওয়া উচিত? তাহলে রম্বসের ক্ষেত্রফল এটা লিখি যায়, এই যে রম্বসের ক্ষেত্রফল, এই যে ও এ বি সি রম্বসের ক্ষেত্রফল কার সমান হওয়া উচিত? হাফ ইনটু সরি 2 ইনটু, হাফ লিখবো কারণ 2 ইনটু ত্রিভুজ ওএসি এর ক্ষেত্রফল হওয়া উচিত। এই জায়গাটা আশা করি কারণ আপত্তি থাকার কথা না, যে ভাইয়া এই যে ত্রিভুজটা ওএসি ত্রিভুজ, এর দ্বিগুণ করলেই আমি ও এ বি সি রম্বস পাবো। সো এবার দেখো নরমালি এই যে ও এ সি ত্রিভুজের
দুই বাহুও জানো, মধ্যবর্তী কোণও জানো, তোমার অঙ্ক পারা উচিত। বাহুও জানো, মধ্যবর্তী কোণও জানো। এই যে আমি ভাইয়া এই যে ওএসি ত্রিভুজ হাফ ইনটু দুই বাহু কত 40 ইনটু 40, তাদের মধ্যবর্তী কোণ কত π/4। এই যেটা পাবো এটাই কি এই পুরো অংশের ক্ষেত্রফল। হ্যাঁ, এই পুরোটাকে একসাথে ক্যালকুলেশন করলে যা পাবো এটাই কি এই যে ওবিসি রম্বসের ক্ষেত্রফল। এই রম্বসের ক্ষেত্রফল থেকে এবার আমি কি করব, জাস্ট বৃত্তগোলার ক্ষেত্রফল বাদ দেব। বৃত্তগোলার ক্ষেত্রফলের সূত্র কি, হাফ আর স্কয়ার থিটা। বুঝা গেছে কি করবা? জি স্যার। বুঝতে পারলে খুবই ভালো। যেখানে পরীক্ষা যাওয়া এখান থেকে আশা করি একটা 4 মার্ক পাওয়া যাবে। এখন বাকিটা হচ্ছে তোমার কপাল। Okay. আচ্ছা, আশা করি বুঝা গেছে। এবার আমি এখান থেকে আর একটা অঙ্ক করাই দিব, তারপরে হচ্ছে আমরা 6 এর বিতে চলে যাব। এখান থেকে আমার কাছে সবগুলো অঙ্ক সেমই লাগতেছে। আচ্ছা 11 নম্বর। আচ্ছা 11 না 8 নম্বরটা করে 8। আচ্ছা আমাকে কে বলতে পারবা এই যে সরি এই যে তোমার এই যে লাল অংশটা চিহ্নিত করছি ছায়াঘেরা অংশ, এর ক্ষেত্রফল কত হবে? মানে কিভাবে করব, কত হবে এটা ইম্পর্টেন্ট না, কিভাবে করব। এই যে ও বি সি এই যে লাল অংশটা, এই যে অংশটা এটার ক্ষেত্রফল কিভাবে করব? এই যে এটার ক্ষেত্রফল কিভাবে করব? এখানে দাগ একটা আছে, এটার ক্ষেত্রফল কিভাবে করব? দেখো এটা নিয়ে না বেশি চিন্তা করার কিছু নাই, নরমালি বুঝেন। যদি এই দাগটা না থাকতো এই জায়গায়, খেয়াল করো, যদি এই দাগটা এখানে না থাকতো তবে অনেকের জন্য চিন্তা করতে ইজি হইতো যে ভাইয়া ও বি সি একটা বৃত্তকলা, মানে বৃত্তের একটা অংশ। এখন বৃত্তকলা বের করতে আছে, এখানে আমার একটা জিনিস দেওয়া আছে, আমরা লিখি নেই। আচ্ছা আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, সরি এখানে বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে। বৃত্তের ক্ষেত্রফল বলা আছে হচ্ছে 49 পাই, এটা বলা আছে। ওকে হ্যাঁ, চলো আমার যদি লাল অংশের ক্ষেত্রফল, এটা একটা বৃত্তকলা না, বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে কি লাগে ভাই? আমার এই কোণ লাগে আর এই দুই পাই এই যে ব্যাসার্ধ লাগে। দেখো এই যে ওসি কিন্তু ব্যাসার্ধ, ওবি কিন্তু ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধ আর এই মধ্যবর্তী কোণ পাইলে আমি পুরো অংশের ক্ষেত্রফল বের করতে পারি। এই দাগটা কোনো কাজের নাই অঙ্কের, এই দাগটা কোনো কাজের না, বিনা কারণে দাগটা হচ্ছে তোমাকে অ্যাড করে দেওয়া, তোমার চিন্তা করার জন্য। এই দাগটা কোনো কাজের না, মানে তোমার এই কোণ দরকার, এই বাহু দরকার। দেখো এবার তোমরা জিনিস পড়ছিলাম 9 10 পড়ছিলাম, দেখো তো বিসি একটা চাপ না, বিসি কিন্তু একটা চাপ। এই চাপের অন্তর্গত এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। 9 10 উপপাদ্য মুখস্থ করে আসছো যে একই চাপের অন্তর্গত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা পড়ে আসছিল তোমরা যে এই যে বিসি চাপের অন্তর্গত, একই চাপের অন্তর্গত
কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে এইটা 60 হইলে এটা কত হওয়া উচিত 120। এটা তোমরা পড়ে আসছো যে একই চাপের অন্তর্গত লিখবাও, অঙ্ক করার সময় অঙ্কে লিখবা যে আমরা জানি একই চাপের অন্তর্গত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অতএব বি ও সি কোণ হচ্ছে 120, বা এটাকে রেডিয়ানে প্রকাশ করে দিবা, গেল। এবার তোমার লাগবে হচ্ছে ওসি ব্যাসার্ধ হচ্ছে কত, আর দেখো তো আমাকে কি দেওয়া আছে, বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা কি জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। আর এখানে বৃত্তের ক্ষেত্রফল কত দেওয়া আছে 49 পাই, তার মানে পাই আর স্কয়ার সমান কি 49 পাই। অতএব দুই পাশ থেকে পাই বাদ দিয়ে দাও, আর স্কয়ার সমান কি 49, অতএব আর সমান কত হওয়া উচিত 7। এখানে কিন্তু প্লাস মাইনাস হবে না, ব্যাসার্ধ নেগেটিভ হইতে পারে না, এখানে কিন্তু প্লাস মাইনাস হবে না, ব্যাসার্ধ নেগেটিভ হইতে পারে না, তার মানে আর এর মান কত পাচ্ছি ভাই আমরা 7। দেখেন তো ভাইয়া, এই যে ও বি সি বৃত্তগুলা থিটাও পেয়ে গেছো, আরও পেয়ে গেছো, থিটা সমান কি 120 ডিগ্রি। এটাকে রেডিয়ানে প্রকাশ করে ফেলো, 2 পাই বাই 3। তার মানে এই যে গাঢ় অংশ, গাঢ় অংশের ক্ষেত্রফল বা ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল, হবে কি হাফ আর স্কয়ার থিটা। আর এর মান হচ্ছে 7 স্কয়ার, আর থিটা হচ্ছে 2 পাই বাই 3। এই 2 কাটা, হ্যাঁ, তোমার থাকে কি 49 পাই বাই 3 হচ্ছে তোমার অ্যানসার। এই হচ্ছে অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পারো তবে ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল, যে এখানে দেখো 12টা অঙ্ক আছে, একটা সিঙ্গেল অঙ্ক বাদ দিবা না। এই যে টাইপ 6 এর 12টা অঙ্ক আছে, একটা সিঙ্গেল অঙ্ক বাদ দিবা না, অবশ্যই করে ফেলবা, 12টা অঙ্কই করে ফেলবা। তোমাদের অনেকের তো পরীক্ষা শেষ, যার পরীক্ষা শেষ তার জন্য তো সামনে প্রি টেস্ট রয়েছে। প্রি টেস্টও 6 অধ্যায়ে যখন কোশ্চেন হয়, এখান থেকে একটা কোশ্চেন হবে, 4 মার্কের, এখান থেকে একটা কোশ্চেন হবে। সে 12টা অঙ্ক আমরা করে ফেলবো, গেল। এবার হচ্ছে 6 এর বি। 6 এর বি তে যা আছে না, সাধারণত তোমরা সব করে আসছো। 6 এর বি তে দেখবা ত্রিকোণমিতি সবকিছু, যেটা হচ্ছে আমরা 7 অধ্যায়ে করে আসছি। 7 অধ্যায়ে যত সূত্র পড়ছি, মানে যে সূত্র পড়ছি তার বেশি কোনো সূত্র এমনিও নাই ত্রিকোণমিতিতে। সো ওই সূত্রগুলোই হচ্ছে আমরা আবার 6 এর বি তে কাজ ইউজ করব। 6 এর বি তে আমরা ওই সূত্রগুলো ব্যবহার করব। আমরা ট্রাই করে দেখি। আর 6 এর বি এর অনেকগুলো অঙ্ক 9 এ হুবহু ছিল, মানে এসএসসি পরীক্ষার সময় তোমরা হুবহু করে আসছো। যেমন হচ্ছে তোমরা 2 এর দেখবে 1 নাম্বার অঙ্কটা করে আসছো, আই থিংক 1 এর 1 অথবা 2 যে কোনো একটা করে আসছো। 9 এর হুবহু ছিল। যেমন 1 এর 1 নাম্বার অঙ্কটা আমি একটা করে দেখাই। 6 এর বি আমি নতুন করে সূত্র লিখলাম না, কিন্তু 7 অধ্যায় কমপ্লিট করে আসছি, সো আমি আর সূত্র লিখলাম না। 6 এর বিতে দেখো 1 এর 1 নাম্বার কি আছে, 6 sec theta to the power 4 minus sec square theta। এটা তোমাকে প্রমাণ করতে হবে হচ্ছে, এটা আপনাকে প্রমাণ করতে হবে tan 4 theta plus tan square theta, এটা আপনাকে প্রমাণ করতে হবে। এটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। আর লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড এটা তোমাদের 9 এ ছিল, এই অঙ্কটা 9 এ ছিল। তোমরা তখন কি করতা, কি আমাকে বলতে পারবো যে অঙ্কটা আমরা শুরু কি করে করতে, মানে কিভাবে করব? sec আছে tan নিতে হবে, ভাইয়া 4টাকে স্কয়ার করতে হবে আগে। বুঝেন? আবার বলো। 4টাকে ভাঙতে হবে, sec টু দি পাওয়ার 4টাকে আগে ভাঙতে হবে না, স্কয়ার আনতে হবে। হ্যাঁ, দেখো আমাদের sec আর tan এর একটাই সূত্র আছে, মানে sec আর tan এর সূত্রই একটা, সেটা হচ্ছে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই একটা সূত্র আমরা এখানে ব্যবহার করব। তার মানে sec কে tan নিতে গেলে আমাকে স্কয়ার নিতে হবে। খেয়াল করেন তো, এইটাকে আমি sec স্কয়ার থিটা হোল স্কয়ার লিখতে পারি,
মাইনাস সেক স্কয়ার থিটা, যদি এই লাইন না লিখলেও চলে, এই লাইন না লিখলেও চলে। খেয়াল করেন তো স্যার, এখান থেকে কারে কমন নেওয়া যায়? এই দুটোর মধ্যে কি সেক স্কয়ার আছে না? দুটোর মধ্যেই সেক স্কয়ার আছে, মানে সেক স্কয়ার কমন দিলে এখানে কি থাকে ভাই? একটা সেক স্কয়ার থাকে আর একটা -1 থাকে, থাকে দুই, থাকলো, খুব ভালো কথা। এবার খেয়াল করো তো, tan কে ওই পাশে নিলে 1 কে যদি এই পাশে নিয়ে আসি, তবে sec স্কয়ার -1 সমান tan স্কয়ার লেখা যায় এখান থেকে। এই যে এখান থেকে sec স্কয়ার -1 সমান tan স্কয়ার লেখা যায়। তার মানে এইটা sec স্কয়ার থাকুক, আমি এইটাকে tan স্কয়ার থিটা লিখে দিতে পারি। খুব ভালো কথা, খুব ভালো কথা। বাট আমার অ্যানসার sec দরকারই নাই। তাহলে এই sec এর জায়গায় আমি কি লিখতে পারি দেখো তো? sec রাখো, tan কে পাশে নিয়ে যাও, কি হবে? 1 tan স্কয়ার। তবে sec স্কয়ারের জায়গায় আমি 1 tan স্কয়ার থেকে লিখে দিতে পারি। এবার জাস্ট ধরে নরমালি গুণ করে দেন, এবার জাস্ট নরমালি আপনারা গুণ করে দেন, যেমনি গুণ করে দিবেন দেখবেন tan স্কয়ারের সাথে 1 গুণ করলে tan স্কয়ার থিটাই থাকে, tan স্কয়ারের সাথে tan স্কয়ার গুণ করলে tan টু দি পাওয়ার 4 থিটা থাকে। এই হচ্ছে আপনার অ্যানসার। হ্যালো, এটা হচ্ছে অঙ্ক। এই 6 এর বি অঙ্কগুলো খুবই সিম্পল, তোমরা বেশিরভাগ অঙ্ক তোমরাই পারো। ভাই একটা সামারি করেন তো, প্রথম থেকে কি কি করছি আমরা? এখানে হচ্ছে দেখো আমাকে sec 4 আছে, ওকে। আমার লেফট হ্যান্ড সাইড থেকে রাইট সাইড প্রমাণ করতে হবে। আমি কি করলাম? এই sec টু দি পাওয়ার 4 কে আমি sec স্কয়ার তার হোল স্কয়ার লিখতে পারি। এখানে sec স্কয়ার থাকলো, দুটো থেকে আমি sec স্কয়ার কমন নিয়েছি। এই দুটো থেকে আমি sec স্কয়ার কমন নিয়েছি, তাকে কি একটা sec স্কয়ার থাকে আর এখানে কি শুধু একটা 1 থাকে। এই sec স্কয়ার -1 কে খেয়াল করো, এই সূত্র থেকে tan স্কয়ার এর পাশে নিব, 1 কে এর পাশে নিব। এই সূত্র থেকে তুমি আরো কি কি লিখতে পারো? sec স্কয়ার -1 ইজ ইকুয়াল টু tan স্কয়ার। আবার sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 tan স্কয়ার। সো এইখানে এই যে এই জায়গাটায় আমি এই সূত্র ব্যবহার করে ফেলছি, মানে sec স্কয়ার বানানোর জায়গায় tan স্কয়ার বসাইছি। আবার আমার তো অ্যানসার sec লাগবে না, আমার অ্যানসার লাগবে সব tan। সো এই sec স্কয়ার থিটাকে আমি কি লিখতে পারবো? 1 tan স্কয়ার থিটা লিখতে পারবো। জাস্ট এই sec স্কয়ার থিটার জায়গায় 1 tan স্কয়ার থিটা বসাই দিছি। এই sec স্কয়ার এই tan স্কয়ার দ্বারা 1 কেও গুণ, tan স্কয়ার দ্বারা tan স্কয়ার কেও, tan স্কয়ার দ্বারা 1 কে গুণ করলে tan স্কয়ার থিটা থাকে, tan স্কয়ার দ্বারা tan স্কয়ার কে গুণ করলে tan টু দি পাওয়ার 4 থাকে। এই হচ্ছে অঙ্ক। এবার খুবই ভালো কথা থাকলো। এবার আসলে হচ্ছে দেখো এই টাইপ 1 একটা অঙ্ক আসে না, নিজেরা ট্রাই করো, যেটা নাম্বার 2 এর 1 এই অঙ্কটা বলে আসছে 2 এর 1। একের অঙ্কটা তোমাদের এসএসসিতেও ছিল, একদম হুবহু যেভাবে এখানে আছে ঠিক একই ভাবে ছিল, যে যদি tan থিটা প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু m এবং tan থিটা মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু n হয়, তবে প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইজ ইকুয়াল টু 4√mn। এটা আপনাকে প্রমাণ করতে হবে, এই অঙ্কটা দুই ওয়েতে করা যায়। একটা হচ্ছে কি ডাইরেক্ট লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড নিয়ে যাওয়া, এটা আমরা করতে পারি। আমি দেখাও দিই, খেয়াল করো। লেফট হ্যান্ড সাইডে কি আছে? m স্কয়ার মাইনাস n স্কয়ার আছে। m এর মান কত? m এর মান দেখো, m এর মান হচ্ছে এটা হচ্ছে m এর মান, আর এটা হচ্ছে n এর মান। তাহলে m এর জায়গায় আমি tan থিটা প্লাস sin থিটা লিখতে পারি, n এর জায়গায় আমি tan থিটা প্লাস sin থিটা তার হোল স্কয়ার লিখতে পারি, আর n এর জায়গায় আমি tan থিটা মাইনাস sin থিটা তার হোল স্কয়ার লিখতে পারি। খুবই ভালো কথা ভাই, আপনি লিখতে পারেন তো লিখছেন।
এবার দেখেন তো আমি যদি tan থিটাকে a আর sin থিটাকে b চিন্তা করি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার কার সূত্র? খেয়াল করে একটা জিনিস, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার কার সূত্র? 4ab সূত্র না? 4ab সূত্র কি ছিল? 4ab a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা 4ab সূত্র ছিল তোমাদের। এই 4ab সূত্র। তার মানে আমি যদি tan থিটাকে a আর sin থিটাকে b চিন্তা করি তবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এটাকে আমি 4 a b লিখতে পারি। লিখলাম এই পর্যন্ত। হ্যাঁ, দেখো তুমি অঙ্কটা দুইভাবে করতে পারো, একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এখানে লিখে দিতে পারো, আবার রাইট হ্যান্ড সাইড শুরু করতে পারো, রাইট হ্যান্ড সাইডকে এখানে এসে লিখে দিতে পারো। দুটো ওয়েতে অঙ্ক করা যাবে, দুটো ওয়েতে অ্যানসার সেম আসবে, দুটো অ্যানসার হবে। আমি কি করব, আমি একবারে করে দেব। দেখো এই পর্যন্ত আমি আসছি, আমার অ্যানসারে 4 আছে, তারপর রুট আছে mn, m মানে কি পুরোটা, n মানে এই পুরোটা, তারপরে অ্যানসারে আমার রুট দরকার, এখানে কিন্তু রুট আসে নাই। সো আমি কি করব 4, আমি এখানে জোর করে রুট আনবো, আমি এখানে জোর করে রুট আনবো। যদি আমি রুট আনি তবে এটা কি হয়ে যাবে tan, এটা হয়ে যাবে tan স্কয়ার, আর এটা হয়ে যাবে কি sin স্কয়ার। খেয়াল করো আমি কি করলাম, এই পরের লাইনে এখানে জোর করে রুট আনলাম, অ্যানসার রুট আছে, রুট বানানোর জন্য আমি জোর করে আনছি, আনলে এটা হয়ে গেছে কি tan স্কয়ার, এটা হয়ে গেছে কি sin স্কয়ার। ভাই আমার কিন্তু দরকার নেই, আমার দরকার ভালো করে বুঝো, আমার দরকার কি, আমার অ্যানসার কি লাগবে m ইনটু n, তার মানে কি tan থিটা প্লাস sin থিটা ইনটু tan থিটা মাইনাস sin থিটা। আমার অ্যানসারে লাগবে tan থিটা প্লাস sin থিটা ইনটু tan থিটা মাইনাস sin থিটা, মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র লাগবে। a প্লাস b ইনটু a মাইনাস b কখন পাবো, যখন a স্কয়ার মাইনাস b স্কয়ার পাবো। ভালো করে বুঝো, অ্যানসারে আসবে কি tan থিটা প্লাস sin থিটা, এখানে এই ব্র্যাকেটের এই রুটের মধ্যে m এর মান tan থিটা প্লাস sin থিটা, n এর মান tan থিটা মাইনাস sin থিটা, তাহলে কি a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে এখানে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার দরকার অঙ্কে। বাট ভাই আমি তো কোথাও আমরা মাইনাস দেখতে পাচ্ছি না, সব তো গুণ। সো আমি একটা কাজ করব, এটা আঁকাম, সেটা হচ্ছে কি আমি এর মধ্যে যে কোনো একটাকে কনভার্ট করে ফেলবো। মানে আমি সাইনকে কি করব, কজে নিয়ে যাব, আমি সাইনকে 1 মাইনাস কজ স্কয়ার লিখে দিতে পারি না, আমি সাইনকে 1 মাইনাস কজ স্কয়ার লিখতে পারি। লাভ কি হলো খেয়াল করো, এটা 4 রুট ওভার এই সাইনকে আমি 1 মাইনাস কজ স্কয়ার লিখছি, তাহলে tan স্কয়ার থিটা অনের সাথেও গুণ, tan স্কয়ার থিটা কজ স্কয়ারের সাথেও গুণ, tan স্কয়ার থিটা অনের সাথেও গুণ, tan স্কয়ার থিটা কজ স্কয়ারের সাথেও গুণ, তাহলে এটা হয়ে যাবে tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইনটু কজ স্কয়ার থিটা। খুবই ভালো কথা হইল, 4 রুট ওভার এই tan স্কয়ার থিটা এখানে থাক, এই tan স্কয়ার থিটা এখানে থাকুক। আমি এই tan কে কি লিখতে পারি ভাই, sin স্কয়ার বাই cos স্কয়ার লিখতে পারি না? খেয়াল করো এই tan স্কয়ার কে আমি sin স্কয়ার বাই cos স্কয়ার লিখতে পারি ইনটু cos স্কয়ার থিটা। তার মানে এই যে cos cos কাটা, এই যে cos স্কয়ার কেটে গেল, cos স্কয়ার কেটে গেলে এখানে থাকে হচ্ছে 4 রুট ওভার tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। দেখেন তো স্যার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়ে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলে এখানে কি লিখবো আমি, রুট ওভার a প্লাস b ইনটু a মাইনাস b। যদি তাই হয় এটুকের মান হচ্ছে m আর এটুকের মান হচ্ছে n, তাহলে অ্যানসার হচ্ছে 4 রুট ওভার mn। এটা হচ্ছে আপনার রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে অঙ্ক। অঙ্কটা আমি আরেকবার বলি, দেখো অঙ্কে কি আছে তোমার, এই যে একটা m এর মান দেওয়া আছে, m এর মান কি tan থিটা প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু m, একটা n এর মান দেওয়া আছে tan থিটা মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে n। তোমাকে প্রমাণ করতে হবে, প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইজ ইকুয়াল টু 4 রুট ওভার mn, এটা আমাকে প্রমাণ করতে হবে। ওকে, আর আমি লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করব, লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করি, m এর মান বসাই দিছি, m এর মান কি tan থিটা প্লাস sin থিটা, n এর মান কি
tan থিটা মাইনাস সাইনটা আমি বসাই দিছি। তার মানে এখানে খেয়াল করেন, এটা হচ্ছে আমি যদি এটাকে a চিন্তা করি, tan থিটাকে a sin থিটাকে b চিন্তা করি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি a মাইনাস b হোল স্কয়ার, যেটা হচ্ছে 4ab সূত্র। তার মানে আমি এখানে কি লিখতে পারি 4 tan থিটা sin থিটা। এই পর্যন্ত আসছি, আসার পর দেখো অ্যানসারটা 4 আমি পাইছি, রাইট হ্যান্ড সাইডে 4 দরকার সেটা আমি পাইছি, বাট রাইট হ্যান্ড সাইডে রুট লাগবে, রুট নাই। ওকে, অঙ্কের রুট নাই, তখন আমি কি করব, উভয় সাইডে রুট নিয়ে আসবো। আমি উভয় সাইডে রুট নিয়ে আসবো। যেমনি উভয় সাইডে রুট নিয়ে আসবো, রুট আনলে রুট তো আমি এক্সট্রা আনছি, তার মানে কি ভিতরে স্কয়ার লাগবে, এটা হলো tan স্কয়ার, এটা হলো sin স্কয়ার। এবার আমার অঙ্কের দরকার হচ্ছে এই যে এটা m ইনটু n, মানে tan থিটা প্লাস sin থিটা ইনটু tan থিটা মাইনাস sin থিটা। এখন এটা a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র না, তখন কি পাবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার লাগবে। এখন এই মাইনাস আমি পাবো কোথায়, মাইনাস পাওয়ার জন্য আমি কি করছি, sin কে আমি 1 মাইনাস cos স্কয়ার লিখেছি। যেম লিখছি কিছু হোক আর না হোক, ওর মধ্যে একটা মাইনাস তো আইছে, যে 1 মাইনাস cos স্কয়ার, তার মানে tan স্কয়ার অনের সাথেও গুণ, tan স্কয়ার cos স্কয়ার সাথেও গুণ, tan স্কয়ার অনের সাথেও গুণ, tan স্কয়ার cos স্কয়ারের সাথেও গুণ। দেখো অঙ্কে মাইনাস তো আসলো, আগে আসুক tan স্কয়ার থাকলো, এই tan স্কয়ার কে আমি sin স্কয়ার বাই cos স্কয়ার লিখতে পারি। লিখতে পারলে এই cos cos কাটা থাকে কি tan স্কয়ার মাইনাস sin স্কয়ার, এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b। তারপরে আমি এটার মান m আর এটার মান n হচ্ছে লিখে দিলাম। এই হচ্ছে অঙ্ক। এই অঙ্ক তোমাদের হুবহু এসেছে ছিল। এবার আসে হচ্ছে আমি আরেকটা অঙ্ক করাই দিই, সব না তোমরা পারবা না সবগুলা। আচ্ছা দেখেন 2 এর 3 নম্বর অঙ্কটা এমআইএসটি আসছিল, বুটেক্স আসছিল, আমি ওই অঙ্কটাই করাই। এমআইএসটি আর বুটেক্স এর রিটেন পরীক্ষা আসছিল 2 এর 3 নম্বর অঙ্কটা। ওকে, এই হচ্ছে অঙ্ক। দেখো কি বলা আছে, যদি যদি a cos স্কয়ার x প্লাস b sin স্কয়ার x ইজ ইকুয়াল টু c হয়, তবে তোমাকে প্রমাণ করতে হবে যে tan x ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার c মাইনাস a বাই হচ্ছে b মাইনাস c। এটা আপনাকে প্রমাণ করতে হবে, এটা হচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে। এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। এবার যেটা দেওয়া আছে আমি অঙ্ক সেটা দিয়ে শুরু করি। দেওয়া আছে a cos স্কয়ার x প্লাস b sin স্কয়ার x ইজ ইকুয়াল টু হচ্ছে c। আচ্ছা তোমরা একটা কাজ করো তো, তোমরা যেগুলো দেখতেছো তোমরা একটা স্ক্রিনশট নাও তো, এই যে আমার বোর্ডটা কেমন বোঝা যাচ্ছে আমি দেখি একটু, আমাকে স্ক্রিনশট নিয়ে ক্লাসে একটু পাঠিয়ে দিবা। জাস্ট যে বলছো আমি লিখছি, আমাকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবা, যে আমি দেখবো কতখানি ঘোলা আসছে না তোমাদের। এবার খেয়াল করে একটা জিনিস, এটা তোমাকে দেওয়া আছে আমাকে a cos স্কয়ার x প্লাস b sin স্কয়ার x, এটা আপনাকে অঙ্কে দেওয়া আছে। এখন আপনাকে যেটা বের করতে বলছে সেখানে কি sin cos কিছু আছে, সেখানে শুধু tan আছে। তাহলে যে করে হোক অঙ্ককে তোমার tan এ কনভার্ট করতে হবে, অঙ্ককে যে করে হোক তোমাকে tan এ কনভার্ট করতে হবে। তুমি কিভাবে কনভার্ট করবা? খেয়াল করো তো, sin cos তো ভাঙানোর কোনো উপায় নেই। sin cos কে ভাঙায় কোথায় নিয়ে যাব? sin কে সর্বোচ্চ cos এ নিতে পারি, cos কে আমি সর্বোচ্চ sin এ নিতে পারি, আর কোথায় নিয়ে যাব? সো আমি একটা কাজ করি, আমি ডাইরেক্ট sin বা cos কে tan এ কনভার্ট করে নিয়ে যাই। আমরা কি জানি tan সমান সমান কি sin স্কয়ার বাই cos স্কয়ার, tan স্কয়ার সমান সমান কি sin স্কয়ার বাই cos স্কয়ার, মানে sin কে cos দ্বারা ভাগ করলে আমি tan পাই। সো একটা কাজ করি, আমি সকল পক্ষকে
cos স্কয়ার দ্বারা ভাগ করে দেব। আমি সকল পক্ষকে cos স্কয়ার দ্বারা ভাগ করে দেব। যদি দিই আমি সকল পক্ষকে cos স্কয়ার দ্বারা ভাগ করলাম, এতে করে লাভ কি হলো ভাই? এই যে cos cos কেটে গেল, এই cos স্কয়ার কাটা, থাকে কি শুধু একটা a থাকে এখানে, a প্লাস এই যে b sin স্কয়ার বাই cos স্কয়ার সমান সমান কি থাকে? tan স্কয়ার x থাকলো। খুব ভালো কথা, এখানে c থেকে গেছে। দেখো তো এই c যদি আমরা সরাই নিই, এটা কি 1 বাই cos স্কয়ার না? 1 বাই cos স্কয়ার সমান সমান কি? sec স্কয়ার। 1 বাই cos স্কয়ার সমান সমান কি? sec স্কয়ার x। 1 বাই cos স্কয়ার সমান সমান কি? sec স্কয়ার x। ওকে, এবার দেখেন আমার দরকার হচ্ছে tan, আমার দরকার tan। আমি একটা tan পাইছি, একটা sec পাইছি। একটুকে পড়লাম না, একটুকে পড়লাম sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইজ ইকুয়াল টু 1। অতএব sec স্কয়ার x ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার x। আমি লিখতে পারি sec স্কয়ারের জায়গায় আমি 1 প্লাস tan স্কয়ার লিখে দিতে পারি। সো আমি লিখে দিই sec স্কয়ারের জায়গায় আমি 1 প্লাস tan স্কয়ার x লিখে দিলাম। খুবই ভালো কথা, আমি লিখে দিছি। দেওয়ার পরে আমি যখন এটা লিখে দিছি, দেওয়ার পরে এবার এটা আমরা একবারে গুণ করে দিতে পারি। আসছে এবার a প্লাস b tan স্কয়ার x ইজ ইকুয়াল টু এই c এর সাথে 1 গুণ করো c, আর c এর সাথে tan স্কয়ার গুণ করলে c tan স্কয়ার x। এবার আমার কাজ কি ভাই? tan দুটোকে এক জায়গায় নেন, নরমাল যেটা হিসাব। হ্যাঁ, আমি tan দুইটাকে এক জায়গায় নিব। এই যে b tan স্কয়ার আছে এখানে, এখানে আছে হচ্ছে b tan স্কয়ার, আর এখানে আছে c tan স্কয়ার। আমি এই দুটোকে এক জায়গায় নিব, আর ধ্রুবক দুটোকে এক জায়গায় নিব। আমি tan স্কয়ার দুটোকে এক জায়গায় নিব, আর হচ্ছে ধ্রুবক দুটোকে এক জায়গায় নিব। যেমনি আমি নিব, এখান থেকে আমি tan স্কয়ার কমন নিতে পারি না, কি থাকে? b c tan স্কয়ার x, আর এখান থেকে c a। অতএব tan স্কয়ার x সমান সমান তুমি কি লিখতে পারো? c a বাই b c। অতএব tan x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার c a বাই b c। এই হচ্ছে মাইনাস, এই হচ্ছে তোমার অ্যানসার। আমি আরেকবার বলি, দেখো আমাকে এটা দেওয়া আছে a cos স্কয়ার x প্লাস b sin স্কয়ার x প্লাস c হলে আপনাকে এটা প্রমাণ করতে হবে। বাট প্রমাণে কি প্রমাণ করতে হবে? tan x সমান সমান প্লাস মাইনাস রুট ওভার c a বাই b c। তার মানে আমার এখানে আছে sin cos, আমার এখানে tan এ নিয়ে যেতে হবে। তাহলে আমার যেটা দেওয়া আছে এটা আছে sin cos এ, tan এ কি করে নিব? sin কে cos দ্বারা ভাগ করব। সো এখানে সর্বোচ্চ ঘাত হলো 2। সো আমি কি করলাম? cos স্কয়ার দ্বারা সবাইকে ভাগ করে দিছি। ভাগ করে দিলে এই cos cos কাটা, sin cos মিলে tan হয়ে যাবে। 1 বাই cos মানে কি? sec। বাট আমার sec এর কোনো দরকার নাই। ওকে, sec স্কয়ার সমান সমান কি? এই যে এখান থেকে বের করছি আমরা। sec স্কয়ার সমান সমান হচ্ছে 1 প্লাস tan স্কয়ার। সো আমি কি করতে পারি? sec স্কয়ার জায়গায় 1 প্লাস tan স্কয়ার লিখে দিচ্ছি। এবার এই c দ্বারা 1 কে একবার গুণ করো, c দ্বারা tan স্কয়ার কে গুণ করো। এবার আমি কি করব? tan স্কয়ার যে দুটো আছে এই দুটোকে এক জায়গায় নিব, আর ধ্রুবক দুটোকে এক জায়গায় নিব। নিলে আমি যেমন tan স্কয়ার কমন নিলাম, c b c, এটা কি c a। অতএব tan স্কয়ার সমান সমান কি? c a বাই b c। অতএব tan x সমান সমান প্লাস মাইনাস রুট ওভার c a বাই b c। এই হচ্ছে তোমাদের এই যে এই টাইপের অঙ্কগুলো যেভাবে তোমরা করবা। এরপর একটা অঙ্ক আসবে টাইপ 3 তে গেলে, ওইখানে ত্রিভুজের অঙ্ক। মানে দেখো cos থিটার মান দেওয়া আছে, তোমাকে আরেকটা প্রদত্ত রাশি মান বের করতে হবে। একটা অঙ্ক লিখিও, একটা অঙ্ক লিখি টাইপ 3 থেকে। টাইপ 3 থেকে হলো 3 এর 1। জাস্ট নরমালি বুঝো, তোমাকে cos থিটার মান দেওয়া আছে হচ্ছে cos থিটার মান দেওয়া আছে হচ্ছে 4/5 হলে আপনাকে হচ্ছে 1 tan স্কয়ার 1 tan স্কয়ার থিটা
বাই 1 প্লাস tan স্কয়ার থিটার মান হচ্ছে বের করতে হবে। খেয়াল করেন একটা জিনিস, আপনাকে cos থিটা দেওয়া আছে, cos থিটা দেওয়া থাকলে tan থিটা বের করতে পারবা না। আমরা ত্রিভুজ দিয়ে অঙ্ক করতাম, মানে দেখো ধরো এটা হচ্ছে থিটা কোণ, cos থিটা সমান কি? হ্যাঁ, ভূমি বাই অতিভুজ, তার মানে এর ভূমি হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5। হ্যাঁ, এটা পিথাগোরাস দিয়ে বাহু বের করতে পারবে না, এটা হবে 3। দেখো এটা আসবে 3 করে দেখো, পিথাগোরাস দিয়ে করে দেখো যে এই লম্বটা আসবে 3। তাহলে এখান থেকে আমরা tan বের করতে পারবো না। tan সমান কি? tan থিটা সমান হচ্ছে কি? লম্ব বাই ভূমি। তাহলে এটাকে আমি লিখতে পারি 3/4। তুমি tan থিটার মান পেয়ে গেছো, জাস্ট এখানে এখানে বসায় দাও, অঙ্ক শেষ। সো এই যে টাইপ 3 যে অঙ্কগুলা, তোমাকে একটা কোণের মান দেওয়া থাকবে, মানে এক কোণের একটা অনুপাতের মান দেওয়া থাকবে, ওইখান থেকে তোমার হচ্ছে অন্য অনুপাতের মান হচ্ছে বের করতে হবে, ঠিক আছে? দেখো 3-এর 2 নম্বর অঙ্কটা, আমি করাই দিই। 3-এর 2 এই অঙ্কটা হচ্ছে আপনাদের এসএসসি লেভেলে ছিল। এখানে দেওয়া আছে হচ্ছে তোমার tan থিটা ইজ ইকুয়াল টু b বাই a হলে a cos থিটা প্লাস b sin থিটা বাই উপরে প্লাস, আচ্ছা উপরে প্লাস a cos থিটা মাইনাস b sin থিটা সমান কত, এটা তোমাকে বের করতে বলছে। এই হচ্ছে তোমার অঙ্ক। আচ্ছা, লেখা কি দেখা যায় না এরকম ঝাপসা হয়ে গেছে? ভাইয়া ঝাপসা দেখা যাচ্ছে। বুঝতে পারছি কালি। আচ্ছা আমি কালি চেঞ্জ করি, মানে আমার কালো কলম মাত্র শেষ হয়ে গেছে, আমার কাছে কালো যে পেন ছিল, আমি দেখি রেড পেনে লিখে দেখি যে আসলে বোঝা যায় কিনা। এটা নীল, বোঝা যাচ্ছে না। ভাইয়া এটা আরো বেশি ঝাপসা। বিপদ, দাঁড়াও দেখি কোথায় কলম আছে, বুঝে নি। হলে a cos থিটা প্লাস b sin থিটা, a cos থিটা মাইনাস b sin থিটার মান বের করতে হবে আপনাকে। এই হচ্ছে আপনার অঙ্ক। খেয়াল করেন, আপনাকে হচ্ছে কি করতে হবে, এই যে tan থিটা সমান b বাই a হলে, তোমাকে হচ্ছে এই যে a cos থিটা প্লাস b sin থিটা বাই a cos থিটা মাইনাস b sin থিটা, এই মানটা বের করতে হবে। যদি করতে হয়, খেয়াল করো, তোমার এখানে আছে tan, অ্যানসারে কি আছে, মানে যা চাইছে ওটা কি আছে, cos আর sin আছে। সো এখানে আমার লাগবে cos আর sin, আর আমি এখানে দেখে এখানে দেখে বুঝতে পারতেছি যে a cos থিটা প্লাস b sin থিটা, a cos থিটা মাইনাস b sin থিটা, মানে এখানে যোজন বিয়োজন হইছে না অঙ্কটা, এখানে কি যোজন বিয়োজন হইছে। সো যেটা দেওয়া আছে আমি এখান থেকে অঙ্ক শুরু করব, করলে এটাকে আমি sin থিটা বাই cos থিটা লিখতে পারি। খুব ভালো কথা, দেখতে পারি। এবার আমরা একটা কাজ করব, এটাকে ব্যস্তকরণ করে দেবো, কারণ কি এবার অ্যানসার দেখো a cos আগে না, মানে যোজন বিয়োজন যখন হয় তাহলে এটা থাকবে লব, তাহলে cos হচ্ছে উপরে, আমি করব এটাকে ব্যস্তকরণ করে দিব। ব্যস্তকরণ করে দিলে cos থিটা বাই sin থিটা ইজ ইকুয়াল টু b বাই a, এমন হবে cos থিটা বাই sin থিটা ইজ ইকুয়াল টু b বাই a। এবার খেয়াল করেন স্যার, cos এর সাথে আছে a, sin এর সাথে আছে b, cos এর সাথে a, sin এর সাথে b, উপর নিচে দুই জায়গা আছে। স্যার একটা কাজ করব, স্যার এক পাশ চেঞ্জ করা যায় নাকি দুই পাশই করতে হয়?
আচ্ছা যদি তুমি এই টাইপের করো যে যদি সমীকরণ করো, সমীকরণের এক পাশ চেঞ্জ করা যায় না, মানে এটা এটা চেঞ্জ করা যায় যে tan কে আমি কি করলাম sin বাই cos বানালাম, বাট আমি যদি এখানে কোনো কিছু যোগ বা বিয়োগ করি আমার দুই সাইড করতে হবে। ও ব্যস্তকরণের কথা জিজ্ঞেস করছিলাম, এবার বলছি যদি ব্যস্তকরণ করতে হয়, ও আচ্ছা 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 আমি ভুলবার লিখেছি, দেখো ওকে একটা এক্সেস চেঞ্জ করা যায় না, দুই সাইড করতে হবে। এই ব্যস্তকরণ করলে এটাকে উল্টাই দিব, এই সাইড উল্টাই দিব, দেওয়ার পরে দেখেন এখানে লাগবে a, পদের সাথে লাগবে a, সাইনের সাথে লাগবে কি b। আমি উভয় পক্ষে a বাই b দ্বারা গুণ করব, উভয় পক্ষকে a বাই b দ্বারা গুণ করব, তার মানে এটা হবে কি a cos থিটা, নিচে হবে b sin থিটা, তার মানে এটা হয়ে যাবে a স্কয়ার বাই b স্কয়ার। মানে আমি উভয় পক্ষকে a বাই b দ্বারা আমি গুণ করছি, গুণ করার পর আমি কি পেলাম a cos থিটা b sin থিটা। এবার নরমালি আমি যোজন বিয়োজন করে দিব, এবার নরমালি আমি যোজন বিয়োজন করে দিব, মানে a cos থিটা প্লাস b sin থিটা বাই হচ্ছে a cos থিটা মাইনাস b sin থিটা ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে দেখেন তো যেটার মান আপনাকে চাইছিল এটা পেয়ে গেছেন, মানে এটার মান কত হবে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই হচ্ছে অঙ্ক আপনার, বুঝা গেল আমার কথা? এই হচ্ছে অঙ্ক, আমার যেটা দেওয়া ছিল এখান থেকে আমি ওইভাবে মান বের করতে পারি। আচ্ছা আজকে আমি ভাবছিলাম যে অধ্যায়টা কমপ্লিট করে দিব 6 এর b c একসাথে, বাট আমার কলমের কালি শেষ হয়ে গেছে, হ্যাঁ মানে মার্কার শেষ হয়ে গেছে যতগুলো ছিল সামনে লিখতে লিখতে। সো আমি খুবই দুঃখিত, নেক্সট দিন আশা করি এই অধ্যায় কমপ্লিট হয়ে যাবে তোমাদের, গ্রাফ সহ এই অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। ওকে ভাইয়া, ঠিক আছে, আসসালামু ঠিক আছে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।